হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা শুরু করলাম আমাদের অণুজীবের 4 নাম্বার ক্লাস এবং 3 নাম্বার। আচ্ছা, প্রথমেই আমি একটু বলে নিতেছি, আমার গলায় একটু ঠান্ডা লাগছে, সো ভয়েসটা একটু গলা ভেঙে গেছে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা আজকে পড়ব নেক্সট। আগের ক্লাসে আমরা ভাইরাস পর্যন্ত পড়ছিলাম এবং ভাইরাসই আমাদের সবথেকে বড় টপিক। এখন আমাদের দুইটা টপিক বাকি আছে, একটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং আরেকটা হচ্ছে ম্যালেরিয়া। এইটা ভাইরাসের মতো অত বড় কোনো টপিক না। আচ্ছা, এখন আমরা শুরু করব ব্যাকটেরিয়া থেকে। কিন্তু ব্যাকটেরিয়া পড়ার আগে এইটুক জেনে নাও যে আমাদের ভাইরাস যে আমরা শেষ করলাম, এখন ভাইরাসের মেডিকেলের কোয়েশ্চেন আমরা সলভ করব। কিন্তু ভাইরাসের মেডিকেলের কোয়েশ্চেন সলভ করার আগে আমরা একটা প্যারা পড়ে নেব, সেইটা হচ্ছে আচ্ছা, ব্যাকটেরিয়ার অপকারিতা। সবাই এইখানে চলে আসো, ঠিক আছে? মানে আমরা তো পড়ছিলাম ভাইরাসের মাধ্যমে কোন কোন রোগ ছড়ায়, ঠিক আছে? ভাইরাসের মাধ্যমে কোন কোন রোগ ছড়ায়। সো আমরা এখন ব্যাকটেরিয়ার মাধ্যমেও, ব্যাকটেরিয়ার অপকারিতা মানে কি? ব্যাকটেরিয়ার অপকারিতা মানে হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে কোন কোন রোগ হয় বা কোন রোগ ব্যাকটেরিয়া বাহিত রোগ, ঠিক আছে? দেখো, ভাইরাসের আমরা একটা ছক পড়ছিলাম না, এই যে এই ছক, ঠিক আছে? এই ছক কিন্তু আমি বলছিলাম মেডিকেলের জন্য 5 স্টার, ঠিক আছে? কারণ এই ছক থেকে মেডিকেলে কোন টাইপের কোয়েশ্চেন আসে, যে নিচের কোনটি ভাইরাস জনিত রোগ অথবা নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়, এই টাইপের প্রশ্ন আমাদের খুবই কমনলি আসে, ঠিক আছে? তো তোমার যেগুলো আমি দেখাই দিছি ওই রোগগুলা মনে রাখতে হবে, ঠিক আছে? ওই মেজর রোগগুলা মনে রাখতে হবে। আচ্ছা, যেহেতু আমরা ভাইরাস দ্বারা কোন কোন রোগ সৃষ্টি হয় এইটা পড়ছি, সো আমরা আগে ব্যাকটেরিয়ার টপিক থেকে আমরা আগে পড়ে নেব ব্যাকটেরিয়ার মাধ্যমে কোন কোন রোগ হয়, ঠিক আছে? ব্যাকটেরিয়ার মাধ্যমে কোন কোন রোগ হয় এইটা আগে আমরা পড়ে নেব। সো সবাই চলে আসো ব্যাকটেরিয়ার অপকারিতা এই টপিকটায়। আচ্ছা, সো দেখো, মানুষে কোন কোন রোগ ব্যাকটেরিয়ার মাধ্যমে সৃষ্টি হয়। আচ্ছা, প্রথমেই মনে রাখবা আমাদের যেগুলো পানিবাহিত রোগ, ছোটোবেলায় আমরা যে পানিবাহিত রোগগুলো পড়তাম, পানিবাহিত রোগগুলা ছোটোবেলায় যে পড়তাম তার ম্যাক্সিমাম বা সবগুলা রোগই হচ্ছে ব্যাকটেরিয়া বাহিত। তো দেখো, আচ্ছা, প্রথমত এই যে আমরা আসি যক্ষা। যক্ষা হচ্ছে আমাদের একটা ব্যাকটেরিয়া বাহিত রোগ। নিউমোনিয়াও একটা ব্যাকটেরিয়া বাহিত রোগ। টাইফয়েড ব্যাকটেরিয়া বাহিত রোগ। দেখো, টাইফয়েড, কলেরা, আমাশয়, এই যে টাইফয়েড, দেন হচ্ছে কলেরা, তারপরে হচ্ছে ডিপথেরিয়া, আমাশয়, এই চারটা কিন্তু পানিবাহিত রোগ। সো আমি এইভাবে মনে রাখতাম আমাদের যে পানিবাহিত মেইন চারটা রোগ আছে পানিবাহিত, যে টাইফয়েড, কলেরা, ডিপথেরিয়া, আমাশয়, এগুলা হচ্ছে ব্যাকটেরিয়া বাহিত রোগ। তাছাড়াও আরও আমাদের ব্যাকটেরিয়া বাহিত রোগ আছে। শুনো, তোমার জন্য একটা ইজি ট্রিক বলি। তোমার যদি কোন রোগগুলা ভাইরাস দিয়ে সৃষ্টি হয় এবং কোনগুলা ব্যাকটেরিয়া বাহিত, এই দুইটার মধ্যে যদি প্যাচ বাজে বা এই দুইটার মধ্যে যদি গরমিল লেগে যায়, তাহলে তুমি যে কোনো একটা পড়ো, ঠিক আছে? হয় ভাইরাসেরগুলা পড়ো, ভাইরাস দ্বারা কোন কোন রোগ সৃষ্টি হয়, না হলে ব্যাকটেরিয়া দ্বারা পড়ো, যে হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে কোন কোন রোগ সৃষ্টি হয়, ঠিক আছে? ব্যাকটেরিয়ারগুলো একটু তুলনামূলকভাবে ইজি, যে কোনো একটা পড়লেই এমসিকিউর জন্য পারা যাবে, যে কোনো একটা পড়লেই এমসিকিউর এর জন্য পারা যাবে। আচ্ছা, তো আমরা ব্যাকটেরিয়া বাহিত কী কী রোগ পড়লাম? যক্ষা, নিউমোনিয়া, টাইফয়েড, কলেরা, ডিপথেরিয়া, আমাশয়, ধনুষ্টঙ্কার বা টিটেনাস, হুপিং কাশি, ঠিক আছে? এইগুলা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া বাহিত রোগ, এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, ব্যাকটেরিয়া বাহিত কোনগুলা যৌন রোগ আছে? আচ্ছা, মেইনলি দুইটা যৌন রোগ আছে যেগুলা ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়। একটা হচ্ছে গনোরিয়া, সিফিলিস। গনোরিয়া, সিফিলিস, গনোরিয়া, সিফিলিস, ঠিক আছে? এই দুইটা রোগ হচ্ছে আমাদের যৌনবাহিত রোগ, যেগুলা কিনা
ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়। সো কোয়েশ্চেন আসতেই পারে নিচের কোন রোগ বা নিচের কোন যৌনবাহিত রোগ ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়, অথবা ব্যাকটেরিয়ার মাধ্যমে কোন যৌনবাহিত রোগটি ছড়ায়। অ্যান্সার হবে গনোরিয়া, সিফিলিস। ওকে, আচ্ছা, তো আমরা মোটামুটি মানুষের ব্যাকটেরিয়া দ্বারা কি কি রোগ হয় এগুলো পড়ে ফেললাম। হ্যাঁ, এখন আমরা ভাইরাসের মেডিকেলের কোয়েশ্চেনগুলো একটু সলভ করব। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমরা ভাইরাসের মেডিকেলের কোয়েশ্চেনগুলো সলভ করব। ওকে, দেখো, আচ্ছা একটা সেকেন্ড ওয়েট করো। দেখো, 1 নাম্বার কোয়েশ্চেন, নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়। ঠিক আছে, ওই যে আমি বলছিলাম ওই ছকটা অনেক ইম্পর্টেন্ট, তো আমি ছকটা আনি। এই যে ছকটা, ঠিক আছে। আচ্ছা, তোমাকে এইখানে কি বলছে, নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়। সো যারা ওই ছক পড়ছো তারা জানো ভাইরাস দ্বারা হয় হচ্ছে পোলিও, তাই না? কেন পোলিও আমি একটু দেখাই। দেখো, এই যে পোলিও, কোথায় পোলিও, এই যে দেখো, পোলিও ভাইরাস। ঠিক আছে, পোলিও ভাইরাস। সো আমাদের কোয়েশ্চেন কি ছিল, এইটাই কিন্তু আমাদের আনসার। ঠিক আছে, পোলিও ভাইরাস। সো আমাদের কোয়েশ্চেন কি ছিল, আমাদের কোয়েশ্চেনটা ছিল নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়। সো অবশ্যই পোলিও রোগ ভাইরাসের মাধ্যমে হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয় বা জ্বর নয়। ঠিক আছে, দেখো, ডেঙ্গু জ্বর ভাইরাস বাহিত রোগ, ইনফ্লুয়েঞ্জা জ্বর ভাইরাস বাহিত রোগ, তারপর হচ্ছে চিকুনগুনিয়া জ্বর ভাইরাস বাহিত রোগ, কিন্তু টাইফয়েড কিন্তু ব্যাকটেরিয়া জনিত রোগ। এই জন্যই কিন্তু আমি ব্যাকটেরিয়ারটা পড়াই নিছিলাম। তুমি যদি শুধু ব্যাকটেরিয়ারগুলোও মুখস্থ করো তাও কিন্তু পারা যাবে। ঠিক আছে, তাও কিন্তু পারা যাবে। দেখো, এখানে আমাদের ডিপথিরিয়াও ব্যাকটেরিয়া জনিত রোগ ছিল, কলেরাও ব্যাকটেরিয়া জনিত রোগ, টাইফয়েডও ব্যাকটেরিয়া জনিত রোগ। সো বুঝতে পারছো, তুমি যদি শুধু ভাইরাসের রোগগুলো মুখস্থ করো সেক্ষেত্রেও তুমি এই এমসিকিউগুলো আনসার করতে পারবা, বা যদি শুধুমাত্র ব্যাকটেরিয়ার রোগগুলা মুখস্থ করো তাহলেও তুমি এই এমসিকিউগুলা খুবই সুন্দরভাবে আনসার করতে পারবা। দেখো, টাইফয়েড জ্বর কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়া বাহিত রোগ। দেখাবো, এই যে এই যে টাইফয়েড, এই যে আমাদের টাইফয়েড, যেটা হচ্ছে ব্যাকটেরিয়া বাহিত রোগ। সো আমাদের কোয়েশ্চেন করছে হচ্ছে নিচের কোনটি, এই যে নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়। নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়, হবে হচ্ছে টাইফয়েড, কারণ ডেঙ্গু, চিকুনগুনিয়া, ইনফ্লুয়েঞ্জা সবই ভাইরাস বাহিত রোগ। আচ্ছা, নিচের কোনটি সমগোত্রীয় নয়, মানে কোনটা হচ্ছে সমগোত্রীয় না। দেখো, আমাদের ডেঙ্গু জ্বর কিন্তু ভাইরাসের মাধ্যমে ছড়ায়, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মাধ্যমে, ইয়েলো ফিভার মানে জন্ডিস, ঠিক আছে, ভাইরাসের মাধ্যমে। এগুলো সব ওই বক্সেই দেওয়া আছে, রিপিট করতেছি, সবই বক্সে দেওয়া আছে। শুধুমাত্র টাইফয়েড জ্বর কিন্তু হচ্ছে ভাইরাসের মাধ্যমে ছড়ায় না। টাইফয়েড জ্বর কিন্তু কিসের মাধ্যমে ছড়ায়, এই যে সেম, টাইফয়েড জ্বর হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়, ব্যাকটেরিয়া। সো এখানে যে কোয়েশ্চেন করছে নিচের কোনটি সমগোত্রীয় নয়, সো এটা হবে টাইফয়েড জ্বর। কেন? কারণ বাকি তিনটা সমগোত্রীয়, মানে ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, ইয়েলো ফিভার সবই কিন্তু আমাদের ভাইরাসের মাধ্যমে ছড়ায়। তো এই সবগুলো সমগোত্রীয়। কোনটা সমগোত্রীয় নয়? টাইফয়েড ফিভার, কারণ এইটা ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়। দেন আসি সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি। এটা কিন্তু আমরা ওই বক্সের মধ্যে সুন্দরভাবে পড়ছি। সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি, এটার আনসার হবে H1N1। চলো দেখাই নিয়ে আসি।
এই যে সোয়াইন ফ্লু, সোয়াইন ফ্লু, সোয়াইন ফ্লু ভাইরাসে সোয়াইন ফ্লু রোগের জন্য কোন ভাইরাস দায়ী? এইটা দেখছো H1N1 ভাইরাস, এবং এখানে মেডিকেল MAT লেখাও আছে। সো এটা ইম্পর্ট্যান্ট যে সোয়াইন ফ্লু রোগ কোন ভাইরাসের মাধ্যমে ছড়ায়? H1N1 ভাইরাস। সো দেখছো এই একটা বক্স থেকেই সব কোয়েশ্চেন আসতেছে, এটা কিন্তু 5 স্টার। এই বক্সটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য 5 স্টার একটা বক্স। কোনটি এই যে নিচের কোনটি বার্ড ফ্লু ভাইরাস? বার্ড ফ্লু ভাইরাস, এটা আমাদের আনসার হবে হচ্ছে H5N1। বার্ড ফ্লু ভাইরাস কোনটা? H5N1। কেন? এই দেখো এই যে বার্ড ফ্লু, বার্ড ফ্লু ভাইরাস হচ্ছে আমাদের H5N1 ভাইরাস। দেখছো তোমাদের এখনই সব মেডিকেলের কোয়েশ্চেনগুলো পড়া হয়ে যাইতেছে, এবং এগুলো খুবই ইজি। একটু যদি এখন থেকেই রিলেট করে পড়তে পারো তাহলে দেখবা অ্যাডমিশন সময়, তা হোক মেডিকেল বা অন্য ইউনিভার্সিটির অ্যাডমিশন, কোনো প্রবলেমই হইতেছে না। সো তোমার কাজ হচ্ছে এগুলোতে কিন্তু এম লিখে রাখা। এটা যেহেতু ইনফ্লুয়েঞ্জা H1N1 মেডিকেলে আসছে, এখানে একটা এম লিখে রাখবা। ইনফ্লুয়েঞ্জা মেডিকেলে আসছে, এখানে একটা এম লিখে রাখবা। এরকম যেগুলো মেডিকেলে আসছে ওইখানে এম লিখে রাখবা। আচ্ছা, তারপর বলছে টুংরো ভাইরাস, টুংরো ভাইরাস কোন গাছকে রোগাক্রান্ত করে? এটা হবে ধান, কারণ আমরা জানি টুংরো ভাইরাস ধান গাছকে আক্রমণ করে। মনে আছে ধানের টুংরো ভাইরাস? চলো দেখাই নিয়ে আসি, পড়ছি আমরা এটা। এই যে টুংরো ভাইরাস, টুংরো ভাইরাস কাকে আক্রমণ করবে? ধানের টুংরো রোগ। হ্যাঁ, টুংরো ভাইরাস হচ্ছে ধানকে আক্রমণ করবে। সো এইখানেও মেডিকেল লিখে রাখো, ঠিক আছে, যে এইটা মেডিকেলে আসছে। টুংরো ভাইরাস এখানে মেডিকেল লেখাও আছে। টুংরো ভাইরাস কাকে আক্রমণ করবে? অ্যান্সার হবে ধান গাছকে। এইডস রোগ, এইডস রোগ নিম্নের কোন ভাইরাস দিয়ে সংঘটিত হয়? এটা একটা বাচ্চাও জানে, এটা আমি দেখাবো না। যে এইডস রোগ HIV, এইডস রোগ HIV ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হয়। তারপর বলছে নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়? আবার সেম টাইপের কোয়েশ্চেন, দেখছো এই টাইপের কোয়েশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট। কি বললো? নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়? ওই যে টাইফয়েড, দেখছো বারবার কমন কোয়েশ্চেন। এই যে এখানেও ছিল, দেখো আমি যদি একটু মুছি সবগুলা। দেখো এই যে আমাদের নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়? টাইফয়েড। নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়? টাইফয়েড। নিচের কোনটি ভাইরাস দ্বারা হয়? এটা মানে এখানেও টাইফয়েডটা ছিল, বাট এটা মানে এখানে তো বলছে হয় কোনটা, সো এটার আনসার হবে পোলিও। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে আবার বলছে নিচের কোনটি সমগোত্রীয় নয়? টাইফয়েড। সো দেখছো বারবার আমি কেন বলি যে মেডিকেলে কোয়েশ্চেন রিপিট আসে, টাইফয়েড টাইফয়েড টাইফয়েড। দেখছো মেডিকেলে কিন্তু বারবার কোয়েশ্চেন রিপিট আসে। একবার যেটা আসছে পরের বছর ওই কোয়েশ্চেনটা বা ওই ধরনেরই আরেকটা কোয়েশ্চেন আসে। সো তোমাকে এটা বুঝতে হবে যে এখন থেকেই মেডিকেলের কোয়েশ্চেনগুলো সলভ করে রাখলে একটা অনেক বড় বেনিফিট পাবা। দেখো HIV মানুষের কোন সেলকে বা কোন কোষকে আক্রমণ করে? HIV কোন ভাইরাস? ওই যে এইডস, এইডস যে রোগ হয় ওই ভাইরাস। সো এটা কোন সেলকে আক্রমণ করবে? এটা আক্রমণ করবে ম্যাক্রোফেজ ও T লিম্ফোসাইটকে। ঠিক আছে, এবং এইটা তোমাদের এই চ্যাপ্টারের কোয়েশ্চেন না, এটা তোমাদের ইমিউনিটি নামে একটা চ্যাপ্টার আছে, 12 নম্বর চ্যাপ্টার, ওইখানে দেওয়া আছে 12 নম্বর। 12 নম্বর না, মানে কয় নাম্বার চ্যাপ্টার জানি। সো এটা আপাতত পড়া লাগবে না, এইটা অন্য একটা চ্যাপ্টারের কোয়েশ্চেন, ওইখানে খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করা আছে। ভাইরাস জনিত রোগ নয় কোনটি? ভাই আবার টাইফয়েড। ঠিক আছে, এইটাই নিয়ে কয়বার আসলো? 5বার। ঠিক আছে, সেম কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন, এই নিয়ে 5বার আসছে। এখন জলাতঙ্কের টিকার আবিষ্কারক হলেন, এটা আসলে বইয়ের ভিতরে দেওয়া আছে, আমরা ওইভাবে পড়ি নাই। লুই পাস্তুর, এটা এখান থেকেই মুখস্থ করো। ঠিক আছে, এটা এখান থেকেই মুখস্থ করো। জলাতঙ্কের টিকার আবিষ্কারক হচ্ছে লুই পাস্তুর। ঠিক আছে, এটা অথবা বইয়ের ভিতর লিখে নাও। এই বই, এই লাইনটা যদি বইয়ের ভিতরে খুঁজে না পাও, অনেক আগের কোয়েশ্চেন তো, মেডিকেল 2002-3। সো বইয়ের ভিতরে ছোট করে লিখে নাও জলাতঙ্ক টিকার আবিষ্কারক লুই পাস্তুর। চলো আমরা অন্য কোষের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখি। কোন ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায়? অ্যান্সার হবে ইবোলা। ইবোলা ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায়। চলো অ্যান্সার দেখে আসি। যে
এই যে ইবোলা ভাইরাসের আক্রমণে এই যে দেহের কোষ ফেটে যায়, দেখছো, দেহের কোষ ফেটে যায়। ইবোলা ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায়, ঠিক আছে। এটা কিন্তু আমরা পড়ছি, আমাদের পিডিএফের মধ্যে দাগানোও আছে। আচ্ছা, তারপর বলছে নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ। আচ্ছা, কোনটা ভাইরাস ঘটিত রোগ, এটা হবে হচ্ছে ডেঙ্গু, কারণ আমরা জানি ডেঙ্গু রোগ ভাইরাসের মাধ্যমে ছড়ায়, ওই বক্সের মধ্যেই দেওয়া আছে। কোন ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায়? ইবোলা ভাইরাস। তো দেখছো একদমই ইজি কোয়েশ্চেন। সো আমরা ভাইরাসের কোয়েশ্চেনগুলো সলভ করে ফেললাম। আজকে থেকে আমরা শুরু করব ব্যাকটেরিয়া। চলো, ভাইরাস নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারো ইনবক্সে। আজকে থেকে আমরা শুরু করব আর স্টার্ট করব ব্যাকটেরিয়া। আচ্ছা, ব্যাকটেরিয়া আবিষ্কার কি করছে? লিওয়েন হুক, ঠিক আছে, অ্যান্টনি ভ্যান লিওয়েন হুক, এটা মনে রাখতে হবে। ব্যাকটেরিয়া আবিষ্কার করছে অ্যান্টনি ভ্যান লিওয়েন হুক, ঠিক আছে। ওই অ্যান্টনি ভ্যান লিওয়েন হুককেই আমাদের ব্যাকটেরিওলজি ও প্রোটিওলজির জনক বলা হয়। অ্যান্টনি ভ্যান লিওয়েন হুককেই আমাদের ব্যাকটেরিওলজি ও প্রোটোজুলজির জনক বলা হয়। সো যদি কোয়েশ্চেন আসে ব্যাকটেরিওলজি বা প্রোটোজুলজির জনককে, অ্যান্সার হবে লিওয়েন হুক, ঠিক আছে। আর তেমন কিছু লাগবে না এখান থেকে। আচ্ছা, এখন এইখানে আসো, ব্যাকটেরিয়া কাকে বলে? এখানে হচ্ছে ব্যাকটেরিয়ার সংজ্ঞা দিছে। দেখো, ব্যাকটেরিয়া হলো জড় কোষ প্রাচীর বিশিষ্ট এককোষী। কেমন এককোষী? আণুবীক্ষণিক। আমরা জানি ব্যাকটেরিয়া কিন্তু আদিকোষী না প্রকৃতকোষী। তোমরা যারা আমার সাথে প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার ক্লাস করছো তারা জানো ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী। সো ওইটাই লিখছে আদিকেন্দ্রিক। ক্লোরোফিল বিহীন, মানে ক্লোরোফিল থাকবে না, এবং দ্বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। তো ব্যাকটেরিয়ার এই বৈশিষ্ট্যগুলো আমরা এইখানেও পাবো, ঠিক আছে। সো এইখান থেকেও যদি তোমার নাও পড়তে চাও কোনো প্রবলেম নাই, কারণ এই যে আমরা এখন ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য পড়বো, এগুলো কিন্তু ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যই লিখছে। জড়কোষ প্রাচীর, এককোষী, আণুবীক্ষণিক, আদিকেন্দ্রিক, এগুলো কিন্তু ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যই লিখছে। সো চলো আমরা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো শিখে নেই, তাহলেই আমাদের সব শেখা হয়ে যাবে। আচ্ছা, সো দেখো ব্যাকটেরিয়া অত্যন্ত ছোট আকারের, এটা পড়বা। কত সাইজ এটা দরকার নাই। এবং ব্যাকটেরিয়া হচ্ছে আণুবীক্ষণিক প্রাণী, আণুবীক্ষণিক, ঠিক আছে। আচ্ছা, ব্যাকটেরিয়ার রাইবোজোম 70S, এটা আমরা আগেও জানতাম, তাই না। ব্যাকটেরিয়া যেহেতু আদিকোষী, আদিকোষীদের রাইবোজোম কত এস থাকে? 70S, এবং প্রকৃত কোষের রাইবোজোম থাকে হচ্ছে 80S। আচ্ছা, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? প্রধান উপাদান হচ্ছে পেপটিডো গ্লাইকন বা মিউকোপ্রোটিন। এইটা মনে রাখতে হবে, কারণ এটা দিয়ে মেডিকেলে কোয়েশ্চেন আসছে। এখানে এম লিখে রাখো, ঠিক আছে, যে কোয়েশ্চেন আসবে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদানের নাম কি? অ্যান্সার হবে পেপটিডো গ্লাইকান, পেপটিডো গ্লাইকান, বা এটার আরেকটা নাম হচ্ছে মিউকোপ্রোটিন। সেম কথা, এই লাইনটা মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, সাথে আরও দুইটা অ্যাসিড আছে যেগুলা কম পরিমাণে থাকে, বাট থাকে, মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড। সো তোমার মনে রাখা ফরজ হইতেছে এইটা, পেপটিডোগ্লাইকন বা মিউকোপ্রোটিন। এইটা যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান, এইটা মনে রাখা ফরজ। এবং সাথে এই দুইটা মনে রাখতে পারলে ভালো, যে এগুলার সাথে আরও দুইটা জিনিস থাকে, মুরামিক অ্যাসিড আর টিকোইক অ্যাসিড। আচ্ছা, এখন দেখি, দেখো ব্যাকটেরিয়ার যেইখানে ডিএনএ থাকে ওই অঞ্চলকে বলা হয় নিউক্লিওয়েড অঞ্চল, এটা আমরা আগেও জানি। সো সিম্পল কথা, ব্যাকটেরিয়ার কোষে যেইখানে ডিএনএটা অবস্থান করে ওই জায়গাটাকে বলা হয় নিউক্লিওয়েড অঞ্চল। এটা ওইভাবে বোঝার মতো কিছু নাই। ব্যাকটেরিয়া প্রধানত কোন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে? অ্যান্সার হবে দ্বিভাজন, খুবই ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়া হচ্ছে দ্বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে, ইম্পর্টেন্ট। আচ্ছা, 10 নম্বরে চলে আসো।
এদের অধিকাংশই অজৈব, আছে এটা দরকার নেই, 10 নম্বরটি ইম্পর্টেন্ট না, না পড়লেও হবে। আচ্ছা, এটা 11 নাম্বারটা পড়বা। ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এন্ডোস্পোর বা অন্তঃরেণু গঠন করে, এইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য কি গঠন করে বলো তো? এন্ডোস্পোর বা অন্তঃরেণু, এন্ডোস্পোর বা অন্তঃরেণু গঠন করে, এইটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এইটা গঠন করে কত বছর পর্যন্ত টিকে থাকতে পারে? 50 বছর। আচ্ছা, এখন আমরা পড়ব ব্যাকটেরিয়া কত ডিগ্রি তাপমাত্রায় বাঁচে। -17 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত ব্যাকটেরিয়া বাঁচতে পারে, ঠিক আছে। -17 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যাকটেরিয়া বাঁচতে পারে, এটাও ইনফরমেশন মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা পড়ব, দেখো, কতক ব্যাকটেরিয়া বাধ্যতামূলকভাবে অবায়বীয়। আচ্ছা, অবায়বীয় মানে কি? মানে হচ্ছে তারা বাতাস পছন্দ করে না। আর বাধ্যতামূলক মানে হচ্ছে তুমি যদি বাতাস দাও তাহলে তারা মরেই যাবে, মানে তারা বাধ্য। হ্যাঁ, বাধ্যতামূলক অবায়বীয় মানে তাদের, অবায়বীয় মানে হচ্ছে বাতাস দেওয়া যাবে না, ঠিক আছে, মানে অক্সিজেন থাকলে বাঁচতে পারবে না। সো এই জন্য এদেরকে বলা হয়েছে এরা বাধ্যতামূলকভাবে, যেখানে অক্সিজেন নাই বা বাতাস নাই বা অবায়বীয় এইসব অঞ্চলে বা এইসব জায়গায় ওদের থাকতে হবে। এই জন্য যেহেতু তারা অক্সিজেন থাকলে বাঁচতে পারবে না, এই জন্য বলা হয়েছে বাধ্যতামূলকভাবে অবায়বীয়। অবায়বীয় মানে হচ্ছে অক্সিজেন দরকার নাই, বাতাস দরকার নাই, ঠিক আছে। এবং এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, ঠিক আছে। ক্লস্ট্রিডিয়াম, এটা মনে রাখা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটার উদাহরণ হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। সো কোয়েশ্চেন যদি আসে নিচের কোন ব্যাকটেরিয়া বাধ্যতামূলকভাবে অবায়বীয়, তাহলে অ্যান্সার হবে ক্লস্ট্রিডিয়াম। নিচের কোন ব্যাকটেরিয়া বাধ্যতামূলকভাবে অবায়বীয়, অ্যান্সার হবে ক্লস্ট্রিডিয়াম। আচ্ছা, দেন হচ্ছে সুবিধাবাদী অবায়বীয়, এটা না পড়লেও হবে। দেন আসি, এইটা পড়বে আবার বাধ্যতামূলকভাবে বায়বীয়, ঠিক আছে, মানে এইটার উল্টা। আগেরটা ছিল বাধ্যতামূলকভাবে অবায়বীয়, মানে তুমি অক্সিজেন থাকাই যাবে না, বাতাস থাকাই যাবে না, অবায়বীয়, বাধ্যতামূলকভাবে অবায়বীয়। এখন হচ্ছে উল্টা, এখন হচ্ছে বাধ্যতামূলকভাবে বায়বীয়, মানে অক্সিজেন থাকতেই হবে, অক্সিজেন না থাকলে আরও মারা যাবে, ঠিক আছে। এই যে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, এটাকে বলা হয় বাধ্যতামূলকভাবে বায়বীয়, মানে তারা বাতাসের মধ্যে থাকতে বাধ্য, তাদের অক্সিজেন লাগবেই, এই জন্য ওদেরকে বলা হইতেছে বাধ্যতামূলকভাবে বায়বীয়, কারণ এদের অক্সিজেন মাস্ট, না ছাড়া বাঁচতে পারবে না। আচ্ছা, এটার উদাহরণ হচ্ছে অ্যাজেটোব্যাক্টার, এইটা জাস্ট মনে রাখো, পুরাটা না মনে রাখলেও এই ব্যাকটেরিয়ার নামটা জাস্ট অ্যাজেটোব্যাক্টর, ঠিক আছে, অ্যাজেটোব্যাক্টর, এতটুকু মনে রাখো যে এটা হচ্ছে আমাদের বাধ্যতামূলকভাবে বায়বীয়। সো এতক্ষণ আমরা কি পড়লাম? এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে দুইটা উদাহরণ পড়লাম, ঠিক আছে, যে বাধ্যতামূলকভাবে অবায়বীয় কোন ব্যাকটেরিয়া? ক্লস্ট্রিডিয়াম। আর বাধ্যতামূলকভাবে বায়বীয় কোন ব্যাকটেরিয়া? অ্যাজেটোব্যাক্টর। আচ্ছা, শেষ। এখন আমরা আসি ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তাও আমরা দেখি। হ্যাঁ, এটা খুব বেশি যে তোমার মুখস্থ করা লাগবে ব্যাপারগুলো এরকম না, ঠিক আছে। দেখো, কোষের আকৃতি অনুযায়ী ব্যাকটেরিয়াকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। আকৃতি মানে আকার, সেটা কীরকম দেখতে সেটার উপর ভিত্তি করে। কি কি? কক্কাস, ব্যাসিলাস, কমাকৃতি, স্পাইরিলাম, বহুরূপী, স্টিলেট, বর্গাকৃতি। সো তোমার এগুলো আমরা কিসের উপর ভাগ, মানে কিসের উপর ভিত্তি করে ভাগ করলাম? এগুলো আমরা কোষের আকৃতির উপর ভিত্তি করে ভাগ করছি, এগুলো আমরা কোষের আকৃতির উপর ভিত্তি করে ভাগ করছি, ঠিক আছে। সো দেখো, কক্কাস মানে হচ্ছে গোলাকার, এইটুক মনে রাখতে হবে, ঠিক আছে, যাদের আকার গোলাকার। এখন তো আমরা আকারের উপর ভিত্তি করেই শ্রেণী বিভাগ পড়তেছি। সো যাদের আকার গোলাকার তাদেরকে বলা হইতেছে কক্কাস। হ্যাঁ, যাদের আকার গোলাকার সেসব ব্যাকটেরিয়াকে বলা হইতেছে কক্কাস। আবার কক্কাসকে আমরা এখানে অনেক ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, যেমন হচ্ছে মনোকক্কাস, ডিপ্লোকক্কাস, টেট্রাকক্কাস,
আচ্ছা, মনোকক্কাস মানে কি এগুলো পড়া লাগবে না, এগুলো ইম্পর্টেন্ট না, তাও আমি একটু দেখাই যে যারা হচ্ছে একা একা থাকে, মনো মানে কি, মনো মানে একটা বা একা, মনো মানে একা, সো যারা একা একা থাকে এবং গোলাকার তারা হচ্ছে মনোকক্কাস। তারপর ডিপ্লোকক্কাস মানে কি, দুইটা, ডিপ্লো বা ডাই মানে কি দুই, সো জোড়ায় জোড়ায় থাকবে, যেসব ব্যাকটেরিয়া গোলাকার এবং জোড়ায় জোড়ায় থাকে তাদেরকে বলা হয় ডিপ্লোকক্কাস। ডিপ্লো মানে দুই বা জোড়ার, কক্কাস মানে গোল, গোল, আমরা তো জানি কক্কাস মানে গোলাকার ব্যাকটেরিয়া। আচ্ছা, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না আসলে, জাস্ট এতটুকু তোমার বেসিক বা জ্ঞান রাখলেই হবে যে কক্কাস মানে হচ্ছে গোলাকার, কক্কাস মানে কি গোলাকার, ঠিক আছে, কক্কাস মানে গোলাকার ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে মনোকক্কাস মানে একটা, আর ডিপ্লোকক্কাস মানে দুইটা গোলাকার ব্যাকটেরিয়া, টেট্রা মানে চারটা গোলাকার ব্যাকটেরিয়া, ঠিক আছে। দেন দেখো স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস মানে হচ্ছে এরা চেইন বা মালার মতো সাজানো থাকবে, এটা একটু মনে রেখো যে স্ট্রেপ্টোকক্কাস মানে কি, স্ট্রেপ্টোকক্কাস মানে হচ্ছে চেইন বা মালার মতো সাজানো থাকে। এই যে স্ট্রেপ্টোকক্কাসের ছবি এখানে দিচ্ছি, এটা এটা চেইন বা মালার মতো না, এটা চেইন বা মালার মতো, সো এই দেখো গোল গোল ব্যাকটেরিয়া চেইন বা মালার মতো তৈরি করছে, সো এটাকে বলা হইতেছে স্ট্রেপ্টোকক্কাস, ঠিক আছে। এটার এক্সাম্পল কি বা উদাহরণ কি, এটার উদাহরণ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, জাস্ট স্ট্রেপ্টোকক্কাসটা মনে রাখো, সো এটা ইজি, নামের সাথে মিল আছে, নামের মধ্যেও স্ট্রেপ্টোকক্কাস আছে, উদাহরণের মধ্যেও স্ট্রেপ্টোকক্কাস আছে। সো যদি কোয়েশ্চেন আসে নিচের কোনটি স্ট্রেপ্টোকক্কাস এর উদাহরণ, সো স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, স্ট্রেপ্টোকক্কাস লেখা থাকলেই তো বুঝবে এটা স্ট্রেপ্টোকক্কাস এর উদাহরণ। এবং স্ট্রেপ্টোকক্কাস কেমন সাজানো থাকে বলো তো, মালার মতো, ঠিক আছে, মালার মতো। আচ্ছা, দেন স্ট্যাফাইলোকক্কাস কেমন, স্ট্যাফাইলোকক্কাস হচ্ছে আঙ্গুরের থোকার ন্যায়, ঠিক আছে, এই যে স্ট্যাফাইলোকক্কাস, এই যে এটা কেমন, এটা আঙ্গুরের থোকার মতো না, সো স্ট্যাফাইলোকক্কাস হচ্ছে আঙ্গুরের থোকার মতো থাকবে, এটার এক্সাম্পল স্ট্যাফাইলোকক্কাস, ঠিক আছে। জাস্ট স্ট্যাফাইলোকক্কাসটা মনে রাখো, কারণ এটা তো নামের সাথে মিলিয়ে আসছে। সো যদি কোয়েশ্চেন আসে নিচের কোনটি স্ট্যাফাইলোকক্কাস, তাহলে পারবা, সমস্যা নেই, কারণ স্ট্যাফাইলোকক্কাস, স্ট্যাফাইলো ব্যাকটেরিয়ার নামের মধ্যেই স্ট্যাফাইলো ওয়ার্ডটা আছে। ব্যাকটেরিয়া যদি কোয়েশ্চেন আসে নিচের কোনটি স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়ার উদাহরণ, সো এখানে তো নামের মধ্যেই স্ট্যাফাইলোকক্কাস দেওয়া আছে। তারপর সার্সিনা, সার্সিনা মানে হচ্ছে ঘনাকৃতি, এই যে ঘনতলের মতো, এটা মার্ক করো, মানে একত্রে সমান সমান দৈর্ঘ্য প্রস্থ থাকবে, ঠিক আছে, মানে কি, মানে হচ্ছে ঘন, ঘনক চেনো না, যেটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান ওই রকম, সো জাস্ট এটা মনে রাখো, সার্সিনা হচ্ছে ঘনাকৃতির মতো দেখতে, সার্সিনা মানে কি ঘনাকৃতির মতো দেখতে, শেষ। সো এগুলাই ছিল আমাদের কক্কাসের ক্লাসিফিকেশন। আচ্ছা, এখন আমি ক্লাসটা শেষ করতেছি, আমি ফার্স্ট পার্ট এখানেই শেষ, এখন আমি সেকেন্ড পার্ট শুরু করব।